আসসালামু আলাইকুম। আমরা ডাটা হাব নিয়ে আজকে দেখব। হচ্ছে এপিআই তৈরি করে আমরা ক্লায়েন্টকে কিভাবে এপিআই প্রোভাইড করব, তার উপর একটা শর্ট ভিডিও দেখব কিভাবে এপিআই তৈরি করব এবং কোনো একটা ক্লায়েন্টকে আমরা সেই এপিআইটা অ্যাক্সেস দিব। তো এখানে প্রথমে আমরা ইনস্টাডিভিতে একটা মেনু আছে, যেটা মেনুটার নাম হচ্ছে ডাটা হাব। ডাটা হাব মেনু আন্ডারে হচ্ছে তিনটে সাব মেনু আছে: এপিআই, এপিআই ব্যাংক এবং এপিআই ক্লায়েন্ট। এই তিনটে মেনুর সাথে সম্পর্কটা আমি একটু ক্লিয়ার করে বলছি। এপিআই হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি একটা ইউনিট, এপিআই গুলো আমরা আলাদা আলাদা ভাবে তৈরি করব এবং এপিআই গুলো হচ্ছে আমরা একটা এপিআই ব্যাংকে অ্যাসাইন করব এবং আমাদের যে ক্লায়েন্ট আসবে বা আমাদের যে ইউজার হবে তাকে আমরা একটা ক্লায়েন্ট প্রোভাইড করব। তো এখানে হচ্ছে ক্লায়েন্ট কখনোই সরাসরি এপিআই গুলোকে অ্যাক্সেস করতে পারে না, সেজন্য একটা ব্যাংকের ক্লায়েন্ট সবসময় একটা ব্যাংকে অ্যাসাইন করে, সো অ্যাক্সেস করতে পারে। সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা এপিআই তৈরি করব, এপিআই তৈরি করে এপিআইটা একটা ব্যাংকের সাথে অ্যাসাইন করব এবং যখন কোনো ক্লায়েন্ট বা ইউজার এপিআই অ্যাক্সেস করতে যাবে তখন সেই ক্লায়েন্টকে আমরা একটা ব্যাংক অ্যাসাইন করে দিব। তো আমরা প্রথমে দেখে নিই কিভাবে একটা এপিআই তৈরি করতে হবে। এপিআই তৈরি করার জন্য আমাদের এখানে যখন আমরা নিউতে ক্লিক করলাম তখন আমাদের কাছে একটা ফর্ম চলে আসলো। এই ফর্মের মধ্যে আমাদেরকে এপিআই আইডি দিতে হয়, এপিআই এর একটা ইউনিট প্রাইস দিতে হয়, এপিআই ডেসক্রিপশনটা দিতে হয় এবং এইচটিটিপি মেথডটা বলে দিতে হয় যে এটা কি গেট মেথড না পোস্ট মেথড। আরেকটা অপশন এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাশেবল, অর্থাৎ এই ডাটাটা আমরা কি এপিআই ডাটাটাকে কি আমরা ক্যাশ করব কিনা। অর্থাৎ দেখা যায় অনেক সময় আমাদের ক্ষেত্রে কিছু এপিআই ব্যবহার করি আমরা, সাপোজ হচ্ছে বাংলাদেশের ডিস্ট্রিক্টের লিস্টটা খুব সচরাচর চেঞ্জ হয় না, সো এটাকে আমরা ক্যাশ করতে পারি 1 মাস, 7 দিন, 1 দিন, এটা আমাদের প্রজেক্টের অনুযায়ী ব্যবহার করব আমরা। সেক্ষেত্রে যেই ডাটাগুলা সাধারণত ডাটাগুলো 1 দিন বা 2 দিনে কোনো চেঞ্জ আসে না, সেই ডাটাগুলোর ক্ষেত্রে আমরা ক্যাশ ইউজ করতে পারি, তো 1 দিনের ক্যাশ ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় যে 1 ঘন্টা পর পর আমাদের ডাটা আপডেট হয়, সেক্ষেত্রে আমরা 1 ঘন্টা পরের কোনো ডাটার জন্য আমরা এপিআই বানাতে পারি। সো এখন আমরা একটা এপিআই দেখব। তো এখানে হচ্ছে কিভাবে একটা এপিআই তৈরি করতে, একটা এপিআই নাম দিলাম আমি হচ্ছে ডেমো এপিআই। সাধারণত এপিআই এর ক্ষেত্রে হাইফেন ইউজ করা হয়। এই এপিআইটার জন্য আমি প্রাইস বলে দিলাম 0.01, 1 পয়সা, অথবা আমি 10 পয়সা বলতে পারি, অথবা আমি 1 টাকা বলতে পারি, 100 টাকা বলতে পারি বা 10 টাকা বলতে, এটা আমার এপিআই এর উপর ডিপেন্ড করে। আমি একটা দাম 10 পয়সা দিলাম। এখানে ডেসক্রিপশন হচ্ছে টেস্ট এপিআই। এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় থাকবে এবং এটার মেথড হচ্ছে আমি গেট মেথডকে দিব। এবং ইনসাইড ডিবিতে প্রথমেই বলে দেওয়া আছে যে ইনসাইড ডিবিতে যে কোনো কিছুর জন্য হচ্ছে আমাদেরকে ডাটা সোর্সের প্রয়োজন হয়। সো আমাদের প্রথমে একটা ডাটা সোর্স তৈরি করে আসবো এবং সেই ডাটা সোর্সটা এখানে অ্যাসাইন করে দিয়ে আমরা এখানে একটা কোয়েরি চালাবো। এখন আমি যদি আমাদের এই ডাটা থেকে একটা সিম্পল কোয়েরি নেই, একটা কোয়েরি লিখলাম, জাস্ট সিলেক্ট স্টার ফ্রম প্রসেস স্ট্যাটাস limit
10 দিয়ে এটা সেভ করে দিলাম। সেভ করে নেওয়ার পরে এটা যখন আমি এডিট মোডে যাব তখন আমার কাছে এখানে ভেরিফাই অপশনটা এনাবল হবে। তৈরি করার সময় ভেরিফাই অপশনটা এনাবল হয় না। এখানে ভেরিফাই দিয়ে গেলে আমি 10টা ডাটা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ সিলেক্ট অল দেওয়ার কারণে আমি সবগুলো ডাটাকে এখানে সবগুলো কলাম, টেবিলের সবগুলো কলাম দেখতে পাচ্ছি। এখন আমি আমার যতটুকু প্রয়োজন সেই ইনফরমেশনটুকু নিয়ে একটা এপিআই তৈরি করব। সাপোজ হচ্ছে এখানে আছে স্ট্যাটাস নেম, কালার আর আইডি। সাপোজ এটা একটা কোনো ড্রপ ডাউন ইউজ করা হবে, তাহলে আইডি স্ট্যাটাস নেম এন্ড কালার, তিনটা ইনফরমেশন নিয়ে। সো এখন আর সেভ করা লাগবে না। এখন আমি যদি আবার ভেরিফাই দিই তাহলে আমাকে এই 3টা ডাটা দেখাবে। আমরা এখানে প্রথমত হচ্ছে 5টা ডাটা দেখাই। এখানে সব ডাটা আমরা এখানে ইনিশিয়ালি দেখাই না, কারণ 5টা ডাটা মিনিমাম ডাটাটুকুই এখানে দেখানো হয়। সো এইটা আমার একটা এপিআই তৈরি হলো। আমি এটার যদি এখন আপাতত এটার 10টাই লিমিট থাক, আমি এটাকে আপডেট করে দিলাম। সো আমার এপিআইতে ডাটা চলে আসছে। এখন এই এপিআইটা আমি কিভাবে একজন ক্লায়েন্টকে দিব সেটা আমি এখন দেখাবো। এইটা কোনো একজন ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমি প্রথমে বলে দিচ্ছি এপিআই গুলো সরাসরি কোনো ক্লায়েন্টকে দেওয়া যায় না। সেক্ষেত্রে একটা ব্যাংকে এপিআই গুলোকে অ্যাসাইন করতে হয়। তো আমরা একটা ব্যাংক তৈরি করব এখন, প্রথমে এপিআই ব্যাংক। সেই ব্যাংকের একটা নাম দেব, আমাদের একটা যেহেতু টেস্টিং পারপাস, আর তাহলে আমরা ডেমো ব্যাংক নামে, ডেমো ব্যাংক ফ্রি নামে দিলাম। এখানে একটা ব্যাংকের আইডি তৈরি করতে হয়, ইউনিক আইডি, ডেমো ব্যাংক আইডি, ডেমো ব্যাংক ফ্রি। আচ্ছা, এখানে একটা ক্যাশেবল অপশন আছে, সেটা এটার কাজ হলো যদি আমরা কোনো ব্যাংকে সাপোজ হচ্ছে আমাদের কোনো এপিআই আছে, যে এপিআই গুলোতে আমরা কোনো ক্যাশ সেট করিনি, আবার কিছু এপিআই আছে যেগুলোতে আমরা ক্যাশ সেট করেছি। এখন হচ্ছে একটা এপিআই ব্যাংকের মধ্যে যদি আমি ক্যাশ সেট করি, এই ক্যাশটা সাধারণত 1 থেকে 5 মিনিট পর্যন্ত দেওয়া যাবে, ঠিক আছে, সর্বোচ্চ ডিফল্ট। সো তাহলে কোনো এপিআই এর সাথে যদি কোনো ক্যাশ সেট করা না থাকে, এই ব্যাংকের থ্রুতে যদি ক্যাশ সেট করা থাকে, তাহলে সেই এপিআই গুলো বাই ডিফল্ট এই ব্যাংকের ক্যাশটা সেট হয়ে যাবে। তো আমি ক্যাশেবল না করে এখানে সেভ করে নিলাম। আমার ব্যাংক হচ্ছে ডেমো ব্যাংক ফ্রি, এবং এই ডেমো ব্যাংক ফ্রি কে আমি ওপেন করে আমার যে এপিআইটা আছে সেই এপিআইটা এখানে অ্যাড করে দেবো। আমার এপিআইটা ছিল ডেমো ব্যাংক এপিআই ফ্রি, সো আমি এটাকে অ্যাড করে দিলাম। অ্যাসাইন এপিআই ক্লায়েন্ট, অর্থাৎ আমাকে এখন একটা ক্লায়েন্টের সাথে এই এপিআইটা অ্যাসাইন করতে হবে। অর্থাৎ আমার কাছে কোনো একজন ইউজার বা আমার কাছে কোনো একজন ক্লায়েন্ট এই এপিআইটা অ্যাক্সেস করতে চাচ্ছে, তো আমি এখন তাকে কিভাবে অ্যাক্সেসটা দিব সেটার জন্য আমাকে প্রথমে একটা এপিআই ক্লায়েন্ট তৈরি করে নিতে হবে। তো আমার ক্লায়েন্ট তৈরি করার জন্য ক্লায়েন্টের নেম, ক্লায়েন্টের আইডি, ফোন নাম্বার আর ইমেল প্রয়োজন হয়। এটার নামও দিলাম আমি ডেমো ক্লায়েন্ট। ডেমো স্পেস দিলি আইফোন গুলো অ্যাড হয়ে যাবে। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, আমি 018 একটা ফোন নাম্বার দিলাম 11 ডিজিট। একটা নাম্বার দিলাম, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম,
যে ক্লায়েন্টকে দিব বা যে ইউজারকে দিব তার ইমেল অ্যাড্রেসটা এখানে থাকবে। আমি এখানে আমার নিজের ইমেল অ্যাড্রেসটা ইউজ করলাম। আমি আমার ফোন নম্বরটা এখানে ইউজ করি, করে আমি একটা ক্লায়েন্ট তৈরি করে নিলাম। সো আমার কাছে ডেমো ক্লায়েন্ট ফ্রি নামে একটা ক্লায়েন্ট তৈরি হয়েছে, ডেমো ক্লায়েন্ট ফ্রি নামে, এবং যার সাথে কোনো এপিআই ব্যাংক এখনো অ্যাসাইন করা হয়নি, প্লাস তার কোনো ব্যালেন্সও অ্যাড করা হয়নি। ব্যালেন্সের প্রয়োজনটা হয় যখন আমরা এডিটে যাব, এডিটে গেলে তার ব্যালেন্স অ্যাড করে দিতে পারি। ইনিশিয়ালি তাকে আমরা 10,000 ইনিশিয়াল ব্যালেন্স অ্যাড করে দিলাম, ক্লায়েন্টকে 10,000। আরেকটা আমি অন্য ক্লায়েন্টে চলে গিয়েছিলাম, আমার ক্লায়েন্ট হচ্ছে ডেমো ক্লায়েন্ট ফ্রি। সো এটাকে যদি আমরা এখন তার ব্যালেন্স দিতে চাই, তাহলে এখানে সাপোজ তাকে আমি 1,000 টাকা একটা ব্যালেন্স দিলাম, এটা ইনিশিয়াল ব্যালেন্স। এবং এই কাজগুলো হচ্ছে ডেভেলপার তৈরি করতে পারবে, ডেভেলপার তৈরি করতে পারবে। তো তার এর ব্যালেন্স আমি আপডেট করে দিলাম হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, এখন এই ক্লায়েন্টের সাথে আমরা আমাদের যে ব্যাংকটা তৈরি করেছিলাম সেই ব্যাংকটাকে অ্যাড করব। আমাদের ব্যাংকের নাম ছিল ডেমো, আমরা ডেমো ব্যাংক ফ্রি তৈরি করেছিলাম। এই ডেমো ব্যাংক ফ্রিকে এই ক্লায়েন্টকে অ্যাসাইন করলাম, এই ক্লায়েন্টটা এখন আমি শেয়ার করে দেব। এখন যেহেতু আমাদের এই সিস্টেমে হচ্ছে OAuth2 প্রোটোকল সাপোর্ট করি আমরা, সো OAuth2 এর ক্ষেত্রে হচ্ছে কিকলককে আমাদের এখানে অথেন্টিকেশন সার্ভার, অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন সার্ভার হিসেবে ইউজ করা হয়। সো এখন কিকলকে যে একটা ক্লায়েন্ট তৈরি হবে, সেই অলরেডি হচ্ছে আমি যখন ক্লায়েন্ট তৈরি করেছি, কিকলকে আমার ক্লায়েন্টটা তৈরি হয়ে গিয়েছে, এবং তার ইনফরমেশনটা খোঁজার জন্য আমি এখানে ক্লিক করলে আমি তার অ্যাক্সেস ইউআরএল, বেজ ইউআরএল, এই ইনফরমেশনটা দেখতে পারি। যদি ডকুমেন্টেশনে ক্লিক করি, তাহলে আমার একটা পিডিএফ এ একটা পোস্টম্যান ডকুমেন্টেশন তৈরি হয়ে আসবে। এখানে এই ডকুমেন্টেশনে সিক্রেট অথবা হচ্ছে ক্লায়েন্ট আইডি দেওয়া থাকে না। আচ্ছা, আমরা এখন তাহলে একজন ক্লায়েন্টকে কিভাবে আমরা তার সিক্রেট এবং ইউজার আইডিটা প্রোভাইড করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটা ডিভিশন আছে, যেটা হচ্ছে ক্লায়েন্ট শেয়ার। ক্লায়েন্ট শেয়ারে গেলে আমি যখন এই শেয়ারে ক্লিক করব, যেহেতু আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া ছিল, সেহেতু আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। আমি চাইলে যে কোনো ইমেল এখানে ইউজ করতে পারবো, এবং জাস্ট সেন্ড করে দিয়ে আমি একটু রিফ্রেশ করে নিই, তাহলে আমি ডাটাটা দেখতে পারবো। আমি একটা ইমেল করেছি, তার স্ট্যাটাস হচ্ছে সাকসেস। ইমেলটা কখন সেন্ড হয়েছে সেই টাইমটা আছে, এবং কে এটা সেন্ড করেছে তো দেখা যায়। সো আমি এখন যখন এই ইমেলে লগ ইন করবো, তো আমার কাছে একটা ইমেল চলে আসার কথা, সময় লাগছে। এই আমার কাছে একটা ইমেল চলে আসছে, ডেমো ক্লায়েন্ট ফ্রি। তো আমি ইনবক্সে গেলে আমার কাছে একটা ইমেল চলে আসছে, সাথে একটা পোস্টম্যান কালেকশন চলে আসছে। পোস্টম্যান কালেকশনটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করে আমার পোস্টম্যান অ্যাপ্লিকেশনটাকে চালু করে
আমার কালেকশনটাকে আমি যখন ইম্পোর্ট করব, কালেকশনটাকে ইম্পোর্ট করলে আমি যে আমার যে ক্লায়েন্ট ছিল ডেমো ক্লায়েন্ট ফ্রি, সেই ডেমো ক্লায়েন্ট ফ্রি নামে একটা পোস্টম্যান কালেকশন তৈরি হয়ে আসছে এবং তার অথরাইজেশনের জন্য O2 প্রোটোকল ইউজ করি আমরা। যেহেতু O2 প্রোটোকল করি, O2 প্রোটোকলের টাইপ অথেন্টিকেশন টাইপ হচ্ছে O2 প্রোটোকল O2, এবং সাথে হচ্ছে তার যে ইনফরমেশনগুলো লাগে ক্লায়েন্ট ক্রিডেন্সিয়ালে, অ্যাক্সেস টোকেন ইউআরএল, ক্লায়েন্ট আইডি অ্যান্ড সিক্রেট, এই সবগুলো ইনফরমেশন সেট করে দিয়ে একটা কালেকশন তৈরি করে ইউজার বা ক্লায়েন্টকে দিয়ে দেওয়া হয়। তো আমি এখান থেকে আমার টোকেনটা নিয়ে নিলাম, টোকেনটা নিয়ে আমি টোকেনটা সেভ করে নিই। আমার একটা ডিফল্ট এপিআই এখানে দেওয়া থাকে পোস্টম্যানে, সেই ডিফল্ট এপিআইটাকে যদি আমি কল করি তাহলে আমি দেখতে পাবো আমাকে কোন কোন এপিআই অ্যাক্সেস দেওয়া আছে। সো যেহেতু আমরা একটা এপিআই তৈরি করেছিলাম, আমরা একটা এপিআই এখানে দেখতে পারি, এবং সেই এপিআইটা এখানে এখানে বলা আছে এটা হচ্ছে এপিআই ইনফো ইউআরএল, অর্থাৎ এই যে টেস্ট এপিআইটা আছে সেই টেস্ট এপিআইটাকে কল করার জন্য আমার কোনো ইনফরমেশনের মানে কি ইনফরমেশন লাগবে সেই ইনফরমেশনটা এখানে প্রোভাইড করা হয় এই লিঙ্কে থ্রু, এই লিঙ্কে কল করলে। সো আমি এটাকে ডুপ্লিকেট করে নিই এবং হচ্ছে আমি ক্লায়েন্টের নাম দিচ্ছি, ক্লায়েন্ট আছে, এটা একটা ইনফো ইউআরএল। সো এই ডেমো এপিআই 3 কল করার জন্য এটা কি প্রয়োজন, এটা ডেসক্রিপশনে বলা আছে। এই এপিআইটা হচ্ছে টেস্ট এপিআই, ইউনিট প্রাইস দেওয়া আছে, মেথড হচ্ছে গেট, রিকোয়েস্ট ইউআরএলটা দিয়ে দেওয়া আছে এবং প্যারামিটার, অর্থাৎ এই এপিআইটা কল করার জন্য কোনো প্যারামিটারের প্রয়োজন নেই। করে আমরা যদি অ্যাকাউন্ট দেখতে চাই, এপিআইটা কল করি তাহলে আমি এপিআই ডাটাটা পেয়ে যাব। আমি এপিআই ডাটাটা পেয়ে গেছি এখানে অলমোস্ট। আমার যেহেতু লিমিটে 10 দেওয়া ছিল, এখানে 10টা ডাটাই চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি এপিআইটা আপডেট করি, এখানে এপিআইটা আপডেট করতে গেলে আমাকে প্রথমে যে কাজ করতে হবে, ব্যাংক, আমি এই মেনু থেকেও হচ্ছে এপিআই মেনুতে চলে যেতে পারি। যেহেতু ব্যাংকের আন্ডারে গেলাম, ব্যাংকের আন্ডারে কোন কোন এপিআই গুলো অ্যাক্সেস আছে সেই লিস্টগুলো এখানে প্রোভাইড করা থাকে, এবং এখান থেকে চাইলেও আমি এপিআইতে চলে যেতে পারি, অথবা আমার মেইন মেনু থেকে এপিআই দিয়ে এখান থেকে সার্চ করে নিতে হবে। আমার এপিআই 3তে আমি যদি এখন লিমিটটা উঠাই দিই, দিয়ে আপডেট করি এবং আমি আমার এপিআইতে যে কল করি, তাহলে আমি দেখতে পারবো আমার সবগুলো ডাটা এখানে চলে আসছে। যত ডাটা আছে সবগুলো এখানে চলে আসছে। এখন আমি এটাকে একটু কোয়েরিটা আবার আপডেট করি। কোয়েরিটাকে আবার আপডেট করব, অর্থাৎ আমি এখানে লিমিট ইউজ করে আমি যদি এখন এটাকে একটু প্যারামিটার কিভাবে ইউজ করব সেটা দেখাই। আচ্ছা, আমার এখানে স্ট্যাটাস নেম হচ্ছে, আইডি হচ্ছে -1। সো এখন যদি আমি স্পেসিফিক কোনো একটা তথ্য আনতে চাই, যেমন আইডি দিয়ে আমি ডাটাটা নিয়ে আসবো, তাহলে আমি এখন এটাকে একটু মডিফাই করি। এটাকে মডিফাই করে where id is equal to আমি 1 দিয়ে ভেরিফাই করে দেখে নিই আমারটা ঠিক আছে কিনা। 1 দিয়ে এই ইনফরমেশন গুলো আছে। আমি
যদি -1 দিই তাহলে আমি দেখতে পারবো ড্রাফট নামে আছে, অনেকগুলো আছে। তাহলে আমি এখান থেকে একটু ডিস্টিংক্ট কুয়েরিটা চালাই, এখানে দুইটা, তারপর দুইটা চলে আসছে, যেহেতু কালার দুটো ডিফারেন্ট ছিল এখানে যে তথ্য চলে আসছে -1 আসছে। এখন আমি হচ্ছে এই পেজটাকে আপডেট করব। আপডেট করার জন্য আমাদের এখানকার যে কোনো প্যারামিটার ইউজ করার জন্য আমাদেরকে প্রয়োজন হয় হচ্ছে এটা স্পেশাল ফরম্যাটে লেখার জন্য ডাবল ব্র্যাকেট দিতে হয় এবং এখানে একটা $সাইন দিতে হয়, তারপর আমার ভেরিয়েবলের নামটা লিখতে হয়। সাপোজ এটা হচ্ছে আমার একটা আইডি, তাহলে হচ্ছে আমি যদি এখানে আইডি দিই, আইডি দিয়ে আপডেট করি, আপডেট করলেই অর্থাৎ আমার একটা প্যারামিটার ইউজ হলো। এখন আমি ভেরিফাই করলে আমার কাছে আইডিটা চাবে সিস্টেম। আইডিতে যদি আমি এখন -1 দেই তাহলে আমি দেখতে পারবো ডাটা কত। আমি যদি 11 দেই তাহলে 11 এর এগেইনস্টে ডাটা দেখতে পারবো। আমি যদি 28 দিই, আমি জানি না ডাটা আছে কিনা, হ্যাঁ 28 এর ডাটা আছে। আমি যদি এখন 100 দেই তাহলে 100 দিয়ে যদি কোনো ডাটা আছে তাহলে সেটা আসবে। সো আমার এপিআইটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে ইউজার কিভাবে জানবে যে এপিআইটা আপডেট করা হয়েছে বা এই এপিআইটা কল করার জন্য আমাকে একটা প্যারামিটার ইউজ করতে হবে। আমি একবার পোস্টম্যান কালেকশনে চলে যাই। পোস্টম্যান কালেকশনে যে আমার যে ইনফো ইউআরএলটা আছে আমি এটাকে কল করব। এই ইনফো ইউআরএলটা কল করলে প্রথমে ফাঁকা ছিল, এখন এখানে একটা জেসনে একটা অবজেক্ট পাঠানো হয়েছে, যে অবজেক্টটা হচ্ছে প্যারামিটার আইডি হচ্ছে আইডি এবং তার ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং অথবা ইন্টিজার হতে পারে। এখানে যেহেতু আইডি, ইন্টিজারও দেওয়া যাবে, স্ট্রিং ফরম্যাট দিলে হবে। প্যারামিটার টাইপ হচ্ছে রিকোয়ার্ড, অর্থাৎ এই প্যারামিটারটা না দিয়ে এপিআই কল করা যাবে না। তো আমরা এখন এপিআইটা কল করে দেখি কি হয়। এপিআইটাকে যদি আমি কল করি তাহলে আমাকে আইডি প্যারাম মিসিং এররটা দিয়েছে। সো এখন যেহেতু আইডি প্যারাম মিসিং, তাহলে আইডিটা আমি হচ্ছে প্যারামিটারের আকারে সেন্ড করব। আমি যদি এখন 1 সেন্ড করি তাহলে আমাকে ডাটা দিয়ে দেওয়ার কথা, যে 1 দিয়ে ডাটা দিচ্ছে। আমি যদি 11 দেই তাহলে 11 যদি ডাটা থাকে আসবে, আদারওয়াইজ ফাঁকা আসবে। যেহেতু ডাটা নেই ফাঁকা আসছে। দিয়ে ডাটা আসছে। এখন যেহেতু আরেকটা অপশন ছিল এখানে, যখন আমরা বলতেছি এটা হচ্ছে একটা রিকোয়ার্ড প্যারামিটার, আমি চাইলে এটাকে অপশনাল প্যারামিটারও করতে পারি। অপশনাল প্যারামিটার করলে এটাকে বাই ডিফল্ট এখানে একটা এমটি স্ট্রিং চলে আসবে। সো এখানে যদি আমি দিই @ দিয়ে আপডেট করি এবং আমি এই সিস্টেমটাকে কল করি, তাহলে আমার কাছে চলে আসবে যে অপশনাল চলে আসছে। অপশনাল প্যারামিটারের ক্ষেত্রে আমি যদি এই প্যারামিটারটা না দেই তা তো আমাকে এরর ধরবে না, বাট কোনো ডাটা দিবে না, ফাঁকা এরর। এমটি স্ট্রিং এ ডাটাতে ডাটা আসেনি, সেই জন্য কোয়েরিটা এক্সিকিউশন হয়নি, সেটার জন্য অ্যাকচুয়াল কোয়েরি লিখতে হয়। ঠিক আছে। এখন যদি আমরা এটাকে পরিবর্তন করব, পরিবর্তন করে রিকোয়ার্ডে নিয়ে আসবো। অপশনাল কোয়েরিটা হচ্ছে আমাদেরকে তৈরি করে নিতে হবে করতে চাইলে। আপডেট করে দিয়েছি। এখন হচ্ছে আমি যদি এখন আবার কল করি ইনফোতে, তাহলে দেখবো এটা রিকোয়ার্ড হয়ে গেছে এবং এইটা হচ্ছে এখন 11 দিলে আমি ডাটা পেয়ে যাবো। আবার ডাটা পেয়ে গেছি। সো এইভাবে আমরা এপিআই তৈরি করতে পারি এবং হচ্ছে যে কোনো ক্লায়েন্টকে এপিআই অ্যাক্সেস দিতে পারি। এখানে আরো একটা অপশন আছে আমাদের, সেটা নিয়ে সেটা হচ্ছে যে আমরা টোকেনের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো
দিয়েও আমি প্যারামিটারাইজ করতে পারি আমার এপিআই গুলোকে। সেটা আমি কোনো একটা অন্য ভিডিওতে দেখাবো। থ্যাংক ইউ।